আমরা আগে ত্রিভুজ শিখেছি, আজকে আমরা শিখছি চতুর্ভুজ। চতুর্ভুজের যেসব নিয়মগুলো আমরা জানবো এবং যে ফর্মুলাগুলো বা সূত্রগুলো আমাদের পরিমিতি বা জ্যামিতির বিভিন্ন জায়গাতে কাজে আসে, সেই সব জিনিসগুলো নিয়ে আমরা আজকে চর্চা করব, যাতে করে ত্রিভুজ এবং চতুর্ভুজ এবং এইখানে নিচে আমরা বৃত্তটাও শিখে নিব, যাতে করে জ্যামিতি বা পরিমিতিতে আমাদের আর কোথাও কোনো সমস্যা না থাকে। তাইলে চলো শুরু করা যাক। এইটা হচ্ছে দেখো, চতুর্ভুজের ক্ষেত্রে একটা মানে উল্লেখযোগ্য চিত্র বা ফিগার যদি বলি, আয়তক্ষেত্র। এইটাকে কি বলা হয়? আয়তক্ষেত্র। আর এই যে বাহুটা লম্বা থাকে এটাকে কি বলা হয়? দৈর্ঘ্য। আর ছোটটাকে কি বলা হয়? প্রস্থ। আর এইটা কি বটে বলো শুনি? কর্ণ। তাই তো? তাহলে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রে আমরা কি কি পাবো? দেখো, আগেও আমরা জানি পরিসীমা মানে কি? ধারে ধারে এক পাক ঘোরা। তাহলে এই আয়তক্ষেত্রটার পরিসীমা মানে বলো, এই দৈর্ঘ্য প্লাস এই দৈর্ঘ্য প্লাস এই প্রস্থ প্লাস এই প্রস্থ, বটে কি নাই? তাহলে এইটাকে যদি আমরা লিখি দৈর্ঘ্যযুক্ত প্রস্থযুক্ত প্রস্থ, মানে হইল না নয় দুটা দৈর্ঘ্যযুক্ত দুটা প্রস্থ। আর সেই দুটা দৈর্ঘ্য প্লাস দুটা প্রস্থ মানে সেই দুইটা কমন আলে 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ হইল কি নি? তার মানে আরও যদি আমরা সহজ করে বলি, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থকে যোগ করে ওকে ডবল করলে আমরা কি পাবো? পরিসীমা। বুঝা গেছে? তো একটু তোমরা যদি লক্ষ্য করো, যারাই পরিসীমা বলবে, সামান্তরিক, যখন সামান্তরিকের যাব তখন এইটা যুক্ত এইটা যুক্ত এইটা যুক্ত এইটা, দেখো 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। বর্গক্ষেত্রের ক্ষেত্রেও এইটা যুক্ত এটা যুক্ত এটা যুক্ত এটা, মানে 4টা একই বর্গক্ষেত্র, মানে সব বাহু কি থাকে? সমান থাকে। তাহলে 4 গুণিত বাহু, একটা বাহু। সেই আমরা আগের দিনেও শিখেছিলাম, দীর্ঘ যোগ মানেই হচ্ছে কি বলো? গুণ। ভেরি গুড। আর দীর্ঘ বিয়োগ মানে ভাগ। তাহলে দেখো না, এই বাহুটা যুক্ত এই বাহুটা যুক্ত এই বাহুটা যুক্ত এই বাহুটা, তো সব একে। ধরো যদি এইটা এ একক থাকে, তাহলে এ যুক্ত এ যুক্ত এ যুক্ত এ, মানে ফরে হচ্ছে না নাই? তাহলে এই জন্য 4 গুণিত বাহু। তাহলে পরিসীমার ক্ষেত্রে আর কারো সমস্যা হবে? আয়তক্ষেত্র বা ত্রিভুজ যখনই ছিল, তার পরিসীমা মানে কি? বাইরের সবগুলার যোগ ছিল। তো এইবারে আমরা আসা যাক ক্ষেত্রফলের ব্যাপারে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কোন জায়গাটা? দেখো, পরিসীমা ব্যাপারটা আমরা কি জানলাম? ধারে ধারে এক পাক ঘুরে আসা, এটাই হচ্ছে কি? পরিসীমা। ধারে ধারে এক পাক দাগ দেওয়া, এটাকে বলবো পরিসীমা। তোমাদের এইরকম প্রশ্ন পাতে পারো যে একটা মাঠ আছে, মাঠের দৈর্ঘ্য এত প্রস্থ এত, ওইটা তো ফুটবল খেলা হবে, ধারে ধারে একটা দাগ দিতে হবে। এই দাগটা দেওয়ার জন্যে কতটা জায়গাতে আমাদেরকে দাগটা দিতে হবে, তো কি বের করা দাও? পরিসীমান ও ক্ষেত্রফল। আমি দেখেছি অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এই জিনিসটা গন্ডগোল হয়ে যায়, প্রশ্নটা দেখার পরে বুঝতেই পারে না যে আমি ক্ষেত্রফল বের করবো না পরিসীমা বের করব। কিন্তু সূত্র দুটাই জানে, ক্ষেত্রফলেরও সূত্র জানে আর পরিসীমারও সূত্র জানে, কিন্তু কি চাইছে সেটা তোমাকে চিনতে হবে। ক্ষেত্রফল বের করাতে বলছে হলে ক্ষেত্রফল বের করব, আর পরিসীমা বের করতে বলছে হলে পরিসীমা বের করব। তাহলে ক্ষেত্রফল আর পরিসীমার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার? পরিসীমা মানে ধারে ধারে এক পাক ঘুরে আসা, সে আয়তক্ষেত্র থাক আর ত্রিভুজ থাক, বর্গক্ষেত্র থাক, সেইটা হলো পরিসীমা। আর ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে কি বলবো বলো? ক্ষেত্রফল মানে ধরো এই জায়গাটাই টোটালটা, এই গোটা জায়গাটা, ধরো এটাতে গম চাষ করা হয়েছে। কি চাষ করা হয়েছে? গম চাষ। তাইলে কতটা জায়গায় গম চাষ করা হয়েছে, এইটা হলো ক্ষেত্রফল। এটা একটা ক্ষেত বটে, দৈর্ঘ্য এটা প্রস্থ। তাইলে আর ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য আর প্রস্থর গুণ করলেই আমরা ক্ষেত্রফলটা পাই যাই। তাহলে ক্ষেত্রফল মানে এই মাঝটা, ধরো গোটাটাতে তুমি গম চাষ করেছ, অথবা তোমাকে বলা হতে পারে এই টোটাল জায়গাটাকে তুমি ঢালাই করে নিয়ে একদম কমপ্লিট করতে হবে, অথবা বলা হতে পারে এইটাতে গোটাটাতে তুমি একটা চাদর পাইতে বিছাইন দিলে, তাহলে এইটা হচ্ছে কি? ক্ষেত্রফল। আর পরিসীমা মানে ধারে ধারে এক পাক ঘুরে আসা। আরও সহজভাবে পরিসীমা যদি চিনতে চাও, তো একটা অন্য পদ্ধতি বলে দিচ্ছি। যদি তুমি একটা দড়ি বিছাই দাও, এইটাতে কি করবে? একটা দড়ি বিছাই দাও এক পাক, আর দড়িটাকে তারপর সোজা করে দাও, তো যত লম্বা হইলো ওইটাই হইলো পরিসীমা। বুঝা গেছে? আর ক্ষেত্রফল মানে কি বিছাছ? বস্তা বা চাদর বা কার্পেট, এইটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল আর পরিসীমা ক্লিয়ার হয়েছে সবাই? তাহলে আয়তক্ষেত্র আকারের যদি কোনো ছবি থাকে বা একটা ক্ষেত্র থাকে, তার ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ।
দৈর্ঘ্য গুণিত প্রস্থ। বোঝা গেছে? এরপরে আমরা এখানে আসছি কর্ণ। তো কর্ণ কোনটা? এই কোণ থেকে এই কোণ টানলে যেটা পাচ্ছি সেটাকে বলা আছে কর্ণ। তোমরা পাবে কিছু কিছু প্রশ্ন থাকে যে একটা মাঠ আছে, সেই মাঠের মধ্যে একটা আয়তক্ষেত্রাকার মাঠ আছে, সেই মাঠের মধ্যে সর্বোচ্চ কত লম্বা একটা বাঁশ রাখা যাবে। তো বলো না, ওই কর্ণ বরাবর রাখলেই না সবলে বড় জায়গাটা পাচ্ছ। একটা বাঁশ রাখা যাবে বা একটা মানে সবলে বড় কত মানে সবলে লম্বা কত লম্বা একটা দাগ টানা যাবে। তো কোন বরাবর হবে? কর্ণ বরাবর। তাহলে এইটাকে বলা আছে কর্ণ। আর এইটাকেও বলবো না কর্ণ, এদিক থেকে এই কর্ণ, এই কোণ থেকে এই কোণ, এইটাকেও বলবো কর্ণ। তো একটা আয়তক্ষেত্রের কটা কর্ণ পাই আমরা? দুটো। কটা পাবো? দুটো। তাহলে কর্ণটা যদি বের করাতে বলে তাহলে কি হচ্ছে সূত্রটা? √r দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এটা পিথাগোরাসের সূত্র থেকে এসেছে। কোথা থেকে এসেছে? একটু লক্ষ্য করলেই তোমরা দেখতে পাবে এইটা একটা কি ত্রিভুজ বললো বলো একটু? সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ মানে এইটা কি বটে? অতিভুজ বটে না? নাই, এইটা লম্ব যদি ধরি তাহলে এইটা কি বটে? ভূমি বটে, বটে না? তাহলে কি বটে? এইটার হোলি স্কোয়ার সমান ইয়ার হোলি স্কোয়ার প্লাস ইয়ার হোলি স্কোয়ার। তাহলে ইয়ার হোলি স্কোয়ার কর্ণের হোলি স্কোয়ার মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার হয়েছে। তাহলে শুধু কর্ণ সমান এইদিকে একটা কি চাপে যাবে? রুট। বোঝা গেছে? তাহলে কোন সূত্র থেকে আমরা কর্ণটা পাচ্ছি? পিথাগোরাসের সূত্র থেকে, তাই তো? তাহলে বলো আয়তক্ষেত্র সম্বন্ধে ক্লিয়ার হয়েছে সবার? পরিসীমা মানে 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আর কর্ণ সমান √r দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ক্লিয়ার হয়েছে সবার? চলো এবার আসছি আমরা সামান্তরিক। সেই বলেছিলাম এইটাকে একটু চাপ দিলে এরকম আকার আসবে, আসবে কেন? তাহলে বলো না এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান বঠানো, আর এই বাহুর সাথে এটা সমান বটে। তাহলে পরিসীমাটা ওইটাই হবে কেন? নাই, হ্যাঁ দড়ি এইটাতে যত খাইপে ছিল এইখানেও তো ততই লাগবে, লাগবে কেন? নাই। তাহলে পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ মানে সেই আয়তক্ষেত্রের যেটা পরিসীমা সেটাই হচ্ছে সামান্তরিকেরও পরিসীমা। আর একটু আগেই বললাম পরিসীমা বের করাবার যখন কথা বলবে, ধরো তোমাকে বলবে যে তোমার ভাই একটা সামান্তরিকের উপর ধারে ধারে এক পাক হাঁটে নিয়ে আইলো, যার একটা বাহু এত, হ্যাঁ মানে দৈর্ঘ্যটা এত প্রস্থটা এত, এভাবে বলে দিয়ে আইলো তোমার ভাইকে কতটা পথ হাঁটতে হবে, মানে কি বের করাবে? ক্ষেত্রফল না পরিসীমা? পরিসীমা, তাই তো? এবারে তোমাকে যদি বলে এখানে একটা প্রোগ্রাম হবে, এইখানে একটা তোমাকে মানে চট বিছাতে হবে গোটাটাই, কতটা জায়গা লাগবে, তখন তোমাকে কি বের করাতে হবে? ক্ষেত্র, তাই তো? আচ্ছা সামান্তরিকের ক্ষেত্রফলের ক্ষেত্রে দেখো এইটা বলো যত আমরা চাপ দিব বলো উচ্চতাটা তত কমছে না, কমছে না? এই জন্য এর ক্ষেত্রফলটা কেমন পাচ্ছি দেখো, ভূমি গুণিত উচ্চতা। এই ভূমিটা যতটা পাচ্ছ আর উচ্চতাটা যতটা পাচ্ছ দুটাকে গুণ করলেই আমরা পাবো কি? ক্ষেত্রফলটা, তাই তো? এইটা উচ্চতাটা বের করে নিতে হবে। এটাও দেখো একটা কি ত্রিভুজ আছে? সমকোণী ত্রিভুজ হবে, হ্যাঁ। তো অধিকাংশ ক্ষেত্রে এই উচ্চতাটা কিন্তু মানে প্রশ্নটাতেই দেওয়া থাকে, দরকার হলে বার করানো যাবে, তখন অঙ্ক যখন আমরা করব তখন আমরা পাবো। এখন আপাতত তাহলে কি শিখবো? সামান্তরিক থেকে পরিসীমা মানে 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, আর ক্ষেত্রফল মানে ভূমি গুণিত উচ্চতা। হয়ে গেছে দুটা। এটা বর্গক্ষেত্র, বুঝতেই পারছো বর্গক্ষেত্র মানে কি? 4টা বাহু কি আছে ওর সমান আছে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি? ওইটাই, এই বাহুটা যুক্ত এইটা যুক্ত এইটা যুক্ত এইটা মানে 4টা, তাহলে 4 গুণিত কি? বাহু। দেখো এই পরিসীমার এই পরিসীমা সূত্র দুটার মধ্যে লিঙ্ক আছে না নাই বলো? আছে তো? আচ্ছা ক্ষেত্রফল মানে বাহুর স্কোয়ার, বলো এইটার সঙ্গে এইটার লিঙ্ক আছে না নাই? দৈর্ঘ্য গুণিত প্রস্থ ছিল না? তো ইয়ার যদি আমি এইটাকেও এ ধরি আর এইটাকেও এ পাচ্ছি, এইটাও এ এইটাও এ, তাহলে এইটা গুণিত এইটা, তাহলে এ গুণিত এ মানে এর স্কোয়ার মানে কি হলো? বাহুর স্কোয়ার। মানে এইটার সঙ্গে এটা একই ব্যাপার বটে। এইটার ক্ষেত্রে ছোট বড় ছিল ওই জন্য এটা মিক্স হইল নাই, আর এটা যেহেতু একই বটে সেই জন্য বাহুর স্কোয়ার লিখতে পারা গেল। বুঝা গেল? এরপরে এইখানেও কর্ণের ব্যাপার আছে। কর্ণ আছে বাহু √2, এইটা ওই রকমই। দেখো কোন ত্রিভুজ তৈরি হয়ে গেল? সমকোণী ত্রিভুজ বললো তো? তাহলে সমকোণী ত্রিভুজ যেহেতু এটা বনে গেল, তাহলে এইটা কি হলো? কর্ণ বটে। আর এইটা কি বটে? একটা বাহু। আর এটা কি বটে? অন্য বাহু। তাহলে এইটা এ, তাহলে এইটা কত? কোন সূত্র হলে পাবো? পিথাগোরাসের সূত্র। তো পিথাগোরাসের সূত্র থেকে ওই জন্য পাচ্ছি কর্ণ সমান বাহু
√2, বাহু √2। এইটা যদি এটা কি মানে এখানে দেখাবো ছবিটা যে কেন বাহু √2 হইল, এরকম হয়েছে না? তাহলে ধরে লিখছি এইটা বটে এ, এইটাও বটে এ, আর এইটা কত বটে সেইটাই তো আমার কর্ণ, তাই তো? তাহলে ধরো এটা বটে এক্স, কত বটে এক্স, তাহলে কি বটে ইয়ার হোল স্কোয়ার সমান ইয়ার হোল স্কোয়ার প্লাস ইয়ার হোল স্কোয়ার। তাহলে বলো না এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার হবে না নাই হবে বলো? তাহলে এক্স স্কোয়ার সমান বলো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে 2 স্কোয়ার হবে না নাই হবে বলো? হবে বলো না? এদিকের স্কোয়ারটা হাঁটালে এদিকে রুট লাগে না? তাহলে এক্স সমান বলো না √2a স্কোয়ার হইল না নাই হইল বলো? তাহলে তোমরাই বলো রুটের ভিতরে যদি স্কোয়ার থাকে তো ও কী করে বাইরে চলে যেতে পারে? তো দেখো এ গুণিত বা এ স্কোয়ার ছিল, তাহলে এটা বাইরে গেল না নাই, আর √2 ভিতরে যেমন ছিল ও √2 ভিতরেই থাকলো, ও তো একটাই ছিল না, তাহলে এ √2 মানে বাহু √2 এলো না? তো দেখো সেটাই লেখা হয়েছে কর্ণ সমান হচ্ছে বাহু √2। কোন সূত্র কাজে লাগলো এখানে? পিথাগোরাসের সূত্র। তাহলে পিথাগোরাসের সূত্র যদি কারো অ্যালার্জি থাকে যে পিথাগোরাসের সূত্র আমি শিখবো নাই, তাহলে ও পারবে কি এখানে কর্ণের সূত্র বের করাতে? পারবে না। তাহলে আগে আমরা শিখেছি, যদি এখনও কারো কোনো সন্দেহ থাকে আগের ভিডিওটা যাই একটু দেখে নিবে। পিথাগোরাস আর ব্রহ্মপুত্র ত্রিভুজে ওই দুটা সূত্র একটু ভালো করে চাই, বাকিগুলোও দরকার আছে কিন্তু এই দুটো কিন্তু খুব বেশি দরকার আছে। হ্যাঁ, তাহলে বুঝতে পারা গেছে বর্গক্ষেত্র। এবারে আমরা আসছি কোনটা? রম্বস। রম্বসটা বলো না কোন ছবিটার সঙ্গে মিল আছে অনেকটা? আরেকবার ভালো করে বলো। রম্বস, এইটাকে চাপ দিলে দেখবে রম্বস বনবে, বনবে কেন? রম্বসের ক্ষেত্র দেখবে এই বাহুর সঙ্গে এটা সমান আর এই বাহুর সাথে এইটা সমান, তাহলে শুধু অ্যাঙ্গেলের ব্যাপার থাকে, তাই তো? তো ক্ষেত্রফল সমান এইটাও দেখো ওই রকম কী আছে, যত এইটাকে আমরা চাপ দিব তত এর উচ্চতাটা কমে যাবে কেন? তো এইখানে রম্বসের ক্ষেত্রে যেটা অধিকাংশ ক্ষেত্রে আমাদের দরকার হয়, কর্ণ দুটো পরীক্ষার সময় দিয়া থাকে বা বিভিন্ন কোশ্চেনে দিয়া থাকে, কর্ণ দুটা দিয়া থাকে, তার ক্ষেত্রফলটা যখন আমাদেরকে জিজ্ঞেস করবে তখন বলবো ক্ষেত্রফল সমান হাফ গুণিত কর্ণ দুটির গুণ, হাফ গুণিত কর্ণ দুটির গুণ। তাহলে আমরা পেয়ে যাব এই রম্বসের ক্ষেত্রফল। ঠিক আছে, পরিসীমা দরকার হলো এটাই করবে, ওই জন্য আর এখানে লেখানো হইল না। ঠিক আছে, তাহলে রম্বসের এই ফর্মুলাটা কিন্তু খুব ভাইটাল। তোমাকে কর্ণ দুটা দিয়ে দিবে এবং বলবো ক্ষেত্রফল কত। অধিকাংশ চাকরির পরীক্ষাতে তো এইটাই জিজ্ঞেস করে, এই একটাই প্রশ্ন আর এইখান থেকে একটাই ফর্মুলা আর এইখান থেকেই জিজ্ঞেস করে। কিন্তু কর্ণ দুটার মধ্যে যে বলে দেবে যে একটা কর্ণ এত একটা কর্ণ এত, বলো তাইলে বলবো এই রম্বসটির ক্ষেত্রফল কত। তাহলে কি করবে? কর্ণ দুটাকে গুণ করে দিবে আর 2 দিয়ে ভাগ করে দিবে, গুণফলটার হাফ, সেটাই হবে ক্ষেত্রফল। চলো তাহলে এবার আসা যাক ট্রাপিজিয়াম, তাই তো? ট্রাপিজিয়ামে কি বলা হয়েছিল? এই যে বাহু আর এই বাহু এরা কি বটে? প্যারালাল বটে, সমান্তরাল। কি বটে? সমান্তরাল। তাহলে সমান্তরাল থাকবে, তো এর ক্ষেত্রেও ক্ষেত্রফলের সূত্রটাই জিজ্ঞেস করা হয়। তো এটা হবে হাফ গুণিত সমান্তরাল বাহু দুটির যোগ গুণিত উচ্চতা। হাফ গুণিত সমান্তরাল বাহু দুটির যোগ, সমান্তরাল বাহু দুটাকে কি করব? যোগ করব, গুণিত উচ্চতা, যে উচ্চতা পাবো সেইটা গুণ করলেই পাবো। এগুলো মানগুলো মোটামুটি দিয়াই থাকে, যেটুকু দিতে বাকি থাকে সেটা আমাদেরকে বের করাই নিতে হয়, যখন আমরা অঙ্ক করব বের করাবো। বলো চতুর্ভুজ সম্বন্ধে আর কারো কোনো সমস্যা আছে? তাহলে বৃত্ততে চলে যায়। বৃত্ত আরও একটা খুব মানে উপকারী জায়গা আমাদের, কারণ এর কিন্তু বেশি কিছু আর ভাগ নাই, আছে কি? এই যে চতুর্ভুজের আমরা আয়তক্ষেত্র, সামুদ্রিক বর্গক্ষেত্র, রম্বস অনেকগুলো ভাগ শিখলাম। যখন আমরা ত্রিভুজ শিখেছিলি সেখানেও ভাগ ছিল না? কিন্তু বৃত্তের ক্ষেত্রে আমাদের হাতে গোনা মাত্র কয়েকটা জিনিস আছে, এবং তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে ক্লাস 10-এর অঙ্ক বইটায় মোটামুটি অধিকাংশ জায়গা বৃত্ত নিয়েই আছে। এবং এই শুধু বৃত্ততে আমাদের এই 3টা পয়েন্ট দেখো এখানে উল্লেখ করা হয়েছে, এই 3টা পয়েন্টেই হচ্ছে এর মূল থিওরি। এইখান থেকে আমরা বাকি জিনিসগুলো আগে যেতে পারবো, যেটা মোটামুটি অনেকেই জানো। পাই সমান কি বাই কি বটে? পরিধি বাই ব্যাস। আচ্ছা, পরিধি কোনটা বটে?
বাইরে বাইরে এক পাক ঘুরে আসা মানেই হইল পরিধি। আর কেন্দ্রবিন্দু থাকে কোথায়? মাঝে। আর ব্যাস কোনটা বলো? এই পাশ থেকে এই কেন্দ্রের উপর দিয়ে যখন ওই পাশে চলে যায় তখন এটাকে কি বলবো? ব্যাস। আর ব্যাসার্ধ কোনটাকে বলা